চিকিৎসকদের কর্মবিরতি 24 ঘন্টার জন্য স্থগিত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফের সচল জরুরি বিভাগ। হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ, ভারতের সাথে সব সমঝোতা স্মারক পুনর্বিবেচনা। পেশার আড়ালে পীর ব্যবসা, বেরিয়ে আসছে গণপূর্ত চিফ ইঞ্জিনিয়ারের নজিরবিহীন দুর্নীতি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি 24 ঘন্টার জন্য স্থগিত করেছেন চিকিৎসকরা। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। একই সঙ্গে চিকিৎসকদের দাবি বিবেচনায় নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পরে চিকিৎসকরা 24 ঘন্টার জন্য শাটডাউন স্থগিত করে। চালু হয় জরুরি বিভাগের সেবা। অনেকগুলো বিষয় এখানে উত্থাপিত হয়েছে, বিশেষ করে 3টা দাবি তারা করেছে। আমি মনে করি এই প্রত্যেকটা দাবি খুবই যুক্তিসঙ্গত দাবি, এগুলো আমাদের অবশ্যই পালন করতে হবে। আমাদের জরুরি সেবা চালু থাকবে, আমাদের ইনডোর সেবা চালু থাকবে, জরুরি যে অপারেশনগুলো করার দরকার আমার প্রত্যেকটা অপারেশন হবে। ঢাকা মেডিকেল থেকে শুরু করে ঢাকা বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, বিভাগীয় শহরে সব জায়গায় চলমান থাকবে। বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দেশটির সাথে সই হওয়া সমঝোতার স্মারকগুলো পুনর্বিবেচনা করা হবে বলে জানান উপদেষ্টা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সংক্ষিপ্ত সফরে নিউ ইয়র্ক যাবেন বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন শাকির আরজু। প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা, তার ভারতে অবস্থান সহ নানা বিষয়ে রোববার সাংবাদিকদের বিস্তারিত জানান পররাষ্ট্র উপদেষ্টা। জিএতে যাচ্ছেন, এটা সিদ্ধান্ত হয়েছে। উনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন। কিছু কিছু কথাবার্তা হচ্ছে, কিছু বৈঠক হবে, এটুকুই আমি বলতে পারি। পুনর্বিবেচনা করা হবে ভারতের সাথে সই হওয়া সব সমঝোতা স্মারক। এমওইউ সবসময় কিন্তু আবার এটার ওই চুক্তির পর্যায়ে যাওয়ার আগে এটা বিবেচনা করাই হয়, সেটা করা যেতেই পারে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা সে বিষয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। যদি লিগ্যাল প্রসেস থেকে একটা প্রশ্ন আসে তাহলে আমরা তো ফেরত চাইতেই পারি, চাইবো। যদি আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করবো। ভারত দেবে কিনা সেটা তাদের ব্যাপার, চাইলে দিতে পারার কথা, কিন্তু সেটা কিন্তু আবার একটু লিগ্যাল প্রসেস থাকে, তো আমি জানি না সেটা কিভাবে হবে। বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকরা কিছুটা ভীতির মধ্যে আছেন, তবে শিগগিরই তা কেটে যাবে বলেও আশাবাদ পররাষ্ট্র উপদেষ্টার। এক ধরনের ভীতির মধ্যে আছেন বড় বলে, আতঙ্ক না বলি এটাকে, আতঙ্কটা খুব বেশি শক্ত শব্দ হয়ে যায়। সেই ভীতি থেকে আমার মনে হয় তারা এখন বেরিয়ে আসতে পারবে, সেটা পরিস্থিতির নিরিখেই বিচার হবে। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। পেশায় তিনি গণপূর্তের প্রধান প্রকৌশলী, কিন্তু বাস্তবে একজন খানকায়ে পীর। অফিসেই শুরু হয় পীরালি, শেষ হয় খানকা শরীফে গিয়ে। দেখুন প্রকৌশলী পেশার আড়ালে পীর ব্যবসার জমজমাট কাহিনী, জানাচ্ছেন মানিক শিকদার। কাগজপত্র রেডি করছি, দেওয়ার পরে 10 মিনিট পরে কইছে টাকা নাই। যে টাকা আমরা পাওয়ার দরকার ওটা আমরা আমাদের বলতে ওনারাই খায় ফেলাইতেছে টাকাটা। ওনার কাছে তো আমরা যাইতে পারি না, আমাদেরকে ওখানে ঢুকতে দেয় না। এইসব অভিযোগে তীর গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও তার সহযোগীদের বিরুদ্ধে। নারায়ণগঞ্জের ভুইগড়ের হাকিমাবাদ খানকাই মোজাদ্দেদিয়া, আর এখানেই পীর সাহেব আল্লামা হজরত মাদ্দা জিল্লুহুল আলী। এই সিলসিলাতে দাখিল হতে হয়, দাখিল হয়ে নূরের সঙ্গে সংযুক্ত হতে হয়। নকশবন্দিয়া এবং মোজাদ্দেদিয়া এই তরিকার কাজ হলো মানুষকে দিনের পথে দাওয়াত দেওয়া। উনি এই কাজটাই করতেছেন আর কি। আমাদের দেশে 64টা খানকা আছে সারা দেশে। বিভিন্ন খানকার বিভিন্ন খলিফা আছে, তারা বিভিন্ন খলিফারা তারা যার যার খানকা সেই পরিচালনা করেন। পীরগিরির আড়ালে ঢাকা পড়েছে দেশের অবকাঠামো খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আক্তারের পেশা।
সুফি লেবাসে গণপূর্তে কায়েম করেছেন মুরিদানি শাসন। পছন্দের মুরিদরাই নিয়ন্ত্রণ করেন সব ঠিকাদারির কাজ। 2020 সালে 6 জনকে ডিঙিয়ে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব দেয়া হয়েছিল শামীম আক্তারকে। মন্ত্রীদের সাথে সুসম্পর্কের কারণে প্রভাব বিস্তার করে মেধা তালিকায় 7 নম্বরে থাকার পরও প্রধান প্রকৌশলী পদে পেয়ে যান চলতি দায়িত্ব। দায়িত্ব পাওয়ার পর থেকে দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার অনন্য নজির স্থাপন করেছেন। গণপূর্ত অধিদপ্তরের জন্য আউটসোর্স থেকে নিয়োগপ্রাপ্ত গাড়ি চালকদের ঘাম ঝরানো টাকা আত্মসাতের অভিযোগও তার বিরুদ্ধে। 5 বছর ডিউটি করি, 5 বছরের ভিতরে খালি 2 বছর টাকা পাইছি ওভারটাইমের, আর পাই নাই 3 বছর মাইর। শামীম স্যার সে বলে ড্রাইভার নট অ্যালাউড, ড্রাইভারের সাথে আমরা দেখা করি না। কেন, আমরা কি কর্মচারী না পিডব্লিউডির? সে আমাদের অভিভাবক না, সে কেন আমাদের সাথে দেখা করবে না? এখন আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা খুব কষ্টে আছি, আর এখনকার বর্তমানে দ্রব্যমূল্য বাজার আমরা চলতে পারতেছি না। এই পীরের কারসাজিতে মুরিদরা গণপূর্ত অধিদপ্তরের তালিকাভুক্ত ঠিকাদার। তারা বড় বড় সংস্কার ও উন্নয়ন কাজ বাস্তবায়ন করছেন। অধিকাংশ ক্ষেত্রে নিয়মের বাইরে গণপূর্ত অধিদপ্তর সহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা থেকে সুযোগ সুবিধা আদায় করে নিচ্ছেন তারা। গণপূর্তের নথি ঘেঁটে দেখা যায় 2023-24 অর্থবছরে সোহরাওয়ার্দী উদ্যানে 7টি ভিআইপি অনুষ্ঠান বাবদ 29,99,000 টাকা পরিশোধ করা হয়। অথচ সংশ্লিষ্টরা বলছেন ওই সময়কালে অনুষ্ঠান হয় মাত্র 4টি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গুলশানে তার ছোট বোন শেখ রেহানাকে বিধি বহির্ভূতভাবে ব্যক্তিগত বাড়ি নির্মাণ করে উপহার দেন শামীম আক্তার। গণপূর্তের প্রধান প্রকৌশলী হওয়ার আগে শামীম আক্তার হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক পদে থাকার সময় সেখানেও মুরিদদের নিয়ে সিন্ডিকেট গড়ে তুলেছিলেন পীর সাহেব। কখনো প্রকল্প পাশ হওয়ার আগেই, কখনো দরপত্র ছাড়াই কোটি কোটি টাকার উন্নয়ন কাজ পেয়ে যেতেন মুরিদ ঠিকাদাররা। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে অফিসে গেলে তাকে পাওয়া যায়নি। ভুক্তভোগীরা জানায় মুখোশের আড়ালে থাকা এসব দুর্নীতিবাজ ও সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসা হোক। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। বিরতির পর যা থাকবে। গণতন্ত্র ফেরানোর সময় এসেছে বললেন তারেক রহমান। শহীদ জিয়ার সমাধিতে বিএনপি শ্রদ্ধা। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। গণতন্ত্রকে নির্বাসন থেকে ফেরানোর সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় আরও বলেন, আইনের শাসন, মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই 1.5 যুগব্যাপী গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের আত্মদান সার্থক হবে। অবৈধ ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশে আর কোনো শাসক যাতে স্বৈরাচারী হাসিনার মতন বর্বরচিত পথ অনুসরণ না করে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মিউজিয়ামেই সেই বার্তাই বহন করবে। দেশকে একটি ঋণ নির্ভর, আমদানি নির্ভর, পরনির্ভর করে রেখে স্বৈরাচারী হাসিনা পালিয়েছে। শুধুমাত্র একজন হাসিনাই পালিয়ে যায়নি, তার বিনা ভোটের মন্ত্রিসভা, বিনা ভোটের সকল এমপি, এমনকি তাদের নিয়োগ দেওয়া বায়তুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়েছে। দেশের এমন নজিরবিহীন ভয়ানক পরিস্থিতি অতিক্রম করে জনগণ এখন সম্মান এবং সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চায়। তাই দেশকে জনতার কাঙ্ক্ষিত বাংলাদেশে রূপান্তর করতে রাষ্ট্র সংস্কার কার্যক্রমের কোনোই বিকল্প নেই। তবে রাষ্ট্র সংস্কার একটি চলমান, দীর্ঘমেয়াদী এবং ধারাবাহিক প্রক্রিয়া। টেকসই এবং কার্যকর উপায়ে রাষ্ট্র সংস্কার করতে হলে সংস্কার প্রক্রিয়ার সঙ্গে অবশ্যই জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ থাকা জরুরি।
বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফেরাতে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নানা চড়াই উতরাই পেরিয়ে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে দলটি। অর্থনৈতিক মুক্তি ও সাংস্কৃতিক স্বাধীনতার জন্য শুরু থেকেই লড়াই করে যাচ্ছে বিএনপি। মাহমুদ হাসানের প্রতিবেদন। সংবিধানের ৪র্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় বাকশাল প্রতিষ্ঠার পর রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয় তা পূরণ করতেই দেশবাসীর আকাঙ্ক্ষার ভিত্তিতে বিএনপির অভ্যুদয় ঘটে। ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর বহুদলীয় গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেন জিয়াউর রহমান। দল গঠনের সময় সামাজিক শক্তি, দেশের বৌদ্ধমহল আর মেধাবীদের দলে টানেন জিয়াউর রহমান। দলে মেধাবী তরুণদের সংখ্যা ছিল প্রায় অর্ধেক। বিএনপি যখন গঠিত হয় তখন মোটামুটি দেশের প্রধান প্রধান রাজনৈতিক শক্তিগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল, এবং দল গঠনের পেছনে একটা বড় কারণ ছিল দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। রাষ্ট্র কাঠামোর পরিবর্তন আর আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিতে জিয়াউর রহমানের ভূমিকা ছিল অনন্য। সর্বস্তরের মানুষের সাথে আত্মিক সম্পর্ক গড়তে দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেরিয়েছেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে, গ্রামের মানুষের সঙ্গে তার নিজের একটা ব্যক্তিগত আত্মিক সম্পর্ক স্থাপন করা। মুক্তবাজার অর্থনীতি তৈরি করে সবার জন্য সমান সুযোগ তৈরি করেন বিএনপির প্রতিষ্ঠাতা। রাষ্ট্র পরিচালনায় স্বল্প সময়ে পৌঁছে যান সাধারণ মানুষের কাছে। মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে সকলকে সমান সুযোগ দিয়েছিল, যে কারণে ব্যক্তিঘাত কিন্তু তখন উঠে এসেছে। কৃষক, শ্রমিক সবার মধ্যে একটা উৎসাহ, উজ্জীবনা। আধুনিক ও গণতান্ত্রিক দেশ গঠনে জিয়াউর রহমানের ভূমিকা অনস্বীকার্য। দেশের বাইরে ওনার যে ভাবমূর্তি উনি সৃষ্টি করেছেন, যে সুসম্পর্ক সৃষ্টি করেছেন, সেই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার আমরা করেছি, এবং তারেক রহমান সাহেবের যে ভিশন সেটা কিন্তু সেই ভিত্তির উপরেই ভিশন। ৪ বছর শাসনের পর ১৯৮১ সালের ৩০ মে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রামে শহীদ হন জিয়াউর রহমান। দেশবাসীর শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত নয়নে জিয়াউর রহমানকে শেষ বিদায় দেয়া হয়। এরপর পার্টির হাল ধরেন খালেদা জিয়া। ১৯৯১ সালের ১৯ মার্চ পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আবারও সরকার গঠন করে বিএনপি। ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন তারেক রহমান। দলকে সঠিক পথে পরিচালনার জন্য নেতাকর্মীদের নির্দেশনাও দিচ্ছেন তিনি। প্রতিহিংসা, প্রতিশোধে লিপ্ত হবেন না দয়া করে। জিয়াউর রহমানের জনপ্রিয়তাকে ভয় পেত বলেই গত ১৬ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের উপর অমানসিক দমনপীড়ন চালিয়েছে আওয়ামী লীগ সরকার। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর মুক্ত বাতাসে এবার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিএনপি। এই বন্যার্থ মানুষের জন্য এবং যারা শহীদ হয়েছে তাদের সম্মানে আমরা এবার কোনো জাঁকজমক আনন্দজনক করব না। ব্যক্তি থেকে দল বড় আর দল থেকে দেশ বড়। জিয়াউর রহমানের এমন চিন্তাধারায় ভর করে আবারও দেশ গড়ার স্বপ্ন দেখছে বিএনপি। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। শেষ করছি ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চিকিৎসকদের কর্মবিরতি ২৪ ঘন্টার জন্য স্থগিত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফের সচল জরুরি বিভাগ। হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ, ভারতের সাথে সব সমঝোতা স্মারক পুনর্বিবেচনা। পেশার আড়ালে পীর ব্যবসা, বেরিয়ে আসছে গণপূর্ত চিফ ইঞ্জিনিয়ারের নজিরবিহীন দুর্নীতি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 10:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।